আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসটা ক্লাস 12 সেমিস্টার 4 যারা নিউ সিলেবাসে সেমিস্টার 4 তাদের জন্য গুরুত্বপূর্ণ হলেও এটা কিন্তু মাধ্যমিকের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাধ্যমিকে আগের বছর জোয়ার ভাটা থেকে কোশ্চেন এসেছিল, সমুদ্র স্রোত থেকে কোনো কোশ্চেন আসেনি। আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডল অর্থাৎ হাইড্রোস্ফিয়ার যে চ্যাপ্টারটি তার একদম প্রথম ক্লাস, অর্থাৎ পিডিএফ এর মধ্যে প্রথম ক্লাস। কিন্তু এর আগে একটা ইন্ট্রোডাকশন, যে ব্যাপারটা নিয়ত বায়ু প্রবাহ যেটা সমুদ্র স্রোতকে পুরোপুরি কন্ট্রোল করে, সেটা যদি না বুঝেছো তাহলে কিন্তু খুব মুশকিল আছে এই সমুদ্র স্রোত পুরোটা বোঝা। এবার সমুদ্র স্রোত থেকে কিন্তু তোমাদের সবগুলোই লং কোশ্চেন, হ্যাঁ শর্ট কোশ্চেন আসতে পারে এক একটা স্রোত আলাদা করে, যে এই স্রোতটি কোন দিকে প্রবাহিত হয় বা কোন মহাদেশের পাশ দিয়ে প্রবাহিত হয়। তবে তোমাদের যেহেতু এমসিকিউ নেই, এখানে 1 নম্বরের কোশ্চেনের কোনো চান্স নেই, এখানে তোমরা 5 নম্বরের জন্যই কোশ্চেন রেডি করবে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, সমুদ্র স্রোতের প্রভাব বা ফলাফল, এছাড়া প্রশান্ত মহাসাগরীয় স্রোত, আটলান্টিক মহাসাগরীয় স্রোত, ভারত মহাসাগরীয় স্রোত, সবগুলোই কিন্তু লং কোশ্চেন। এবং আবারও বলছি, এটা বোঝার জন্য কিন্তু নিয়ত বায়ু প্রবাহ তোমরা আমার ভিডিওসে গেলেই পাবে, জাস্ট আগের ক্লাসে নিয়ত বায়ু প্রবাহ ডিটেলস আলোচনা করা আছে। আজকে সমুদ্র স্রোতের ধারণা দেওয়ার পর আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এখানে কিন্তু প্রসঙ্গক্রমে বেশ কিছু সমুদ্র স্রোত এসে যায়। তোমরা এক্ষুনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও এবং পুরানো পিডিএফ গুলো যদি না পেয়ে থাকো আমাকে বলো, আমি কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেব। হাতে বড় সময় কম, ফলে এখন থেকেই সাবধান হও। আমি বারবার একটা কথাই বলছি, প্রতিটা মুহূর্ত কিন্তু কাজে লাগাও। থার্ড সেমিস্টারে যে নাম্বারের কমতি তোমাদের থেকে গেছে বলে মনে হচ্ছে, সেটা কিন্তু ফোর্থ সেমিস্টারে মেকআপ করতেই হবে। যাই হোক, সমুদ্র স্রোতের ধারণা, পৃথিবীর আবর্তন, বায়ু প্রবাহ, সমুদ্র জলের লবণতা, ঘনত্ব, উষ্ণতা ইত্যাদির পার্থক্যের জন্য সমুদ্রের জল নিয়মিতভাবে একটা স্থান থেকে অপর স্থানে প্রবাহিত হয়। কিরকম ভাবে বললাম? অনুভূমিক ভাবে। এই যে অনুভূমিক ভাবে জলের প্রবাহ, সেটাই হচ্ছে সমুদ্র স্রোত। এবার আমরা সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য কি কি আছে দেখে নেব এবং সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। তার আগে বলবো যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। নিচে যদি হাইপ পয়েন্টটা, এখন হাইপ পয়েন্ট দেখায়, হাইপ পয়েন্টটাও যুক্ত করে দিও। আর প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের লাইক এবং এই হাইপ পয়েন্ট যোগ করা আমাকে কিন্তু আরো বেশি করে ক্লাস করতে ইন্সপায়ার করবে। তোমাদের কাছ থেকে আমার প্রত্যাশা কিছুই নেই, প্রত্যাশা শুধু একটু ভালোবাসার। সেটা আমি তোমাদের লাইক দিয়ে দেখতে চাই যে তোমরা আমাকে গ্রহণ করেছো কিনা। সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য, সমুদ্র স্রোত সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়। আমরা এই সেম কথাটাই নিয়ত বায়ু প্রবাহের ক্ষেত্রে দেখেছি। তবে একটা জিনিস ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে মৌসুমী স্রোত। আমরা মৌসুমী বায়ু প্রবাহ জানি। মৌসুমী বায়ু প্রবাহ কি? একটা ঋতুভিত্তিক বায়ু প্রবাহ, দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে। দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহ আসে গ্রীষ্মকালে এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস নিয়ে আসে। এই বায়ু প্রবাহটা যখন এই আরব সাগরের উপর দিয়ে যাক, বঙ্গোপসাগরের উপর দিয়েই যাক, বা ভারত মহাসাগর নিচের অংশে, তখন কিন্তু গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং সমুদ্র স্রোত সেইভাবে প্রবাহিত হয়। আবার শীতকালে উত্তর পূর্ব দিক থেকে আসে, ফলে দিকের কিন্তু পরিবর্তন হয়। অর্থাৎ মৌসুমী স্রোত ছাড়া, এটি ছাড়া সব স্রোতের প্রবাহই একমুখী। পৃথিবীর আবর্তন গতি, পৃথিবী যে তার নিজের চারদিকে আবর্তন করছে এবং কোরিওলিস বলের জন্য সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এই সূত্রটিকে আমরা ফেরেল সূত্র হিসাবে জানি, এটা আমরা ক্লাস 10 থেকে পড়ে আসছি। বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত প্রভৃতি যে প্রবাহমান জিনিসগুলি, এগুলি উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। কেন? পৃথিবীর আবর্তন গতি এবং কোরিওলিস বলের জন্য। বায়ু প্রবাহের চেয়ে সমুদ্র স্রোতের বেগ তুলনামূলক কম। তোমরা একটা পুকুর পাড়ে বসে, যদি গ্রামের ছেলে মেয়ে হও, পুকুর পাড়ে বসে দেখবে যে যেদিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, বিকেলের দিকে যদি দেখো যে ধরো
বাতাসটা দক্ষিণ দিক থেকে আসছে, দেখবে জলটাও তিরতির করে ওইদিকে এগোচ্ছে, তার মানে বাতাস ওই জলটাকে ওইদিকে ধাবিত করছে এবং ওই বাতাসের তুলনায় জলের বেগটা কিন্তু কম। এটাই বলা হয়েছে বায়ু প্রবাহের চেয়ে সমুদ্র স্রোতের বেগ তুলনামূলক কম। সমুদ্র স্রোত যেগুলো উষ্ণ সমুদ্র স্রোত বা হালকা স্রোত সেগুলো বহিঃস্রোত রূপে উপরের দিকে এবং যেগুলো শীতল ও ভারী স্রোত সেগুলো অন্তঃস্রোত রূপে ভেতরে ভেতরে প্রবাহিত হয়। আমরা এই অন্তঃস্রোত রূপে প্রবাহিত হওয়া ক্যালিফোর্নিয়া স্রোত দেখব, ক্যানারি স্রোত দেখব। একটু যদি চ্যাপ্টারটা বুঝে যাও তাহলে কিন্তু ভীষণই সহজ। বারে বারে বলছি, নিয়ত বায়ু প্রবাহ না বুঝলে আমি যত চেষ্টা করি কিছুতেই তোমাদেরকে বোঝাতে পারবো না। এবার আসছি সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, একদম আসল জিনিস, যেটার প্রথম পয়েন্ট পাবো বায়ু প্রবাহ। দেখো এখানে সমুদ্র স্রোত সৃষ্টির কারণে বায়ু প্রবাহ, অবশ্যই কালকের ক্লাসটা দেখে নিন। এখানে বলা হয়েছে কি যে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু সমুদ্রপৃষ্ঠের জলরাশিকে নিজের প্রবাহের দিকে টেনে নিয়ে যায়। আমি কিন্তু এখানে একটা জিনিস বারে বারে বলছি, মেনটেন করি, আমি নিজের ভাষায় নোটস লিখি, তাই হয়তো তোমাদের এত সহজ লাগে। তোমরা আমার পিডিএফ পেতে আবারও স্ক্রিনে দেওয়া নম্বর দেখবে, দরকার হলে আমি থাম্বনেলের উপরেও নম্বর দিয়ে দেবো, এর জন্য কোনো কষ্ট লাগবে না। তোমরা শুধু তাড়াতাড়ি জয়েন হও, তাতে তোমরা তোমাদের ক্লাসগুলো তাড়াতাড়ি পাবে। আমি 5 নম্বর চ্যাপ্টারে চলে গেছি, মানে বুঝতে পারছো সিলেবাস প্রায় শেষের মুখে। যাই হোক, তোমরা যারা বায়ুমণ্ডল ঠিকঠাক করে বুঝেছো ক্লাস 10-এ, তোমরা জানো যে পৃথিবীতে নিয়ত বায়ু 3 প্রকার, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। আমি জাস্ট একটুখানি ছোট করে তোমাদেরকে এঁকে দিই, কালকের যে ক্লাসটা হয়েছে সেখানে এই জিনিসটাই দেখানো হয়েছে। এইটুকু গ্লোবটা করেছি বা এই যে গোল সার্কেলটা করেছি এইটুকুখানি, ফলে এখানে চাপ বলয়গুলো লেখার জায়গা নেই। তোমরা জানো উত্তর গোলার্ধে বায়ু প্রবাহ ডান দিকে বেঁকে যায়, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এবার এটা কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তের নিম্নচাপ বলয় থেকে, সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে। বায়ু সবসময় উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। আবার মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে, মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে। আবার কুমেরু দেশীয়, যেটা কুমেরু অঞ্চল, কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্তের বা বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়। এই দুটো যে বাতাস, এটা হচ্ছে আয়ন বায়ু আর এইটা হচ্ছে পশ্চিমা বায়ুর স্থান। আবার পরবর্তী অংশে এই যে টিক দিলাম, এটা হচ্ছে মেরু বায়ুর স্থান। ডিটেলসটা তোমরা ক্লাসে দেখে নিবে এবং যেভাবে আমি বলেছি সেভাবে তোমরা লিখে একবার দুবার প্র্যাকটিস করে নিবে। কেন বলছি এবার দেখো, আয়ন বায়ু প্রবাহ অনুসারে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে বাতাস আসে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস আসে। সেম জিনিসটা মেরু বায়ুর ক্ষেত্রেও ঘটে, কিন্তু একটা জিনিস জানবে, মেরু বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের উপর কোনো প্রভাব ফেলতে পারে না, কারণ মেরু বায়ু যে জায়গাটায় প্রভাব ফেলবে সেই জায়গাটা অলরেডি বরফাচ্ছাদিত। ফলে আমরা শুধু আয়ন বায়ু আর পশ্চিমা বায়ু যদি একটু ক্লিয়ার করে জানি, এটুকুই জানতে হবে আয়ন বায়ু প্রভাবিত অঞ্চল যে অংশটা, সেখানে বাতাস দেখো হয় উত্তর পূর্ব থেকে নয় দক্ষিণ পূর্ব দিক থেকে, মানে পূর্ব দিক থেকে পশ্চিমমুখী। আর পশ্চিমা বায়ুর স্থানগুলোতে পশ্চিম থেকে পূর্বমুখী বা বাঁ দিক থেকে ডান দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়। আমরা প্রত্যেকটা স্রোতে উত্তর প্রশান্ত মহাসাগরীয়, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয়, উত্তর আটলান্টিক, দক্ষিণ আটলান্টিকে এর প্রতিফলন দেখব। তাই বায়ু প্রবাহ, বিশেষত এই দুটো বায়ু প্রবাহ ভীষণ দরকার। যাই হোক, এখানে একটা উদাহরণ দেয়া আছে, তোমরা বুঝতে পারবে কিনা এখন জানি না, যদি স্রোতটা ভালো করে পড়েছে টেনে তাহলে বুঝতে পারবে যে প্রশান্ত মহাসাগরের উত্তর নিরক্ষীয় স্রোত। তুমি প্রশান্ত মহাসাগরের উত্তর নিরক্ষীয় স্রোত লিখতে হবে না, এখানে আটলান্টিকের উত্তর নিরক্ষীয় স্রোত একই জিনিস।
এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত একই জিনিস। আমাকে উদাহরণ দিতে হবে, আমি একটা দিয়েছি। অর্থাৎ নিরক্ষরেখা বরাবর, নিরক্ষরেখার উত্তরেই হোক দক্ষিণেই হোক, স্রোতগুলো পূর্ব থেকে পশ্চিমমুখী। এবার চলে যাব পশ্চিমা বায়ু। আমি কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ এই একটা জিনিস নিয়েই তোমাদেরকে পড়াচ্ছি। পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে সমুদ্রের স্রোত প্রবাহিত হয়। যে জিনিসটা তোমাদেরকে বললাম, উদাহরণ উপসাগরীয় স্রোত আছে। আবার আমরা যদি উপসাগরীয় স্রোতটা কি আটলান্টিক মহাসাগরে, আমরা যদি প্রশান্ত মহাসাগরে দেখি তাহলে উষ্ণ উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, যেটা বিশাল দীর্ঘ, এইখানে এইভাবে জাপানের পাশ দিয়ে, যেটা উত্তর প্রশান্ত মহাসাগরীয়, এটাও বাঁ দিক থেকে ডান দিকে। পশ্চিমা বায়ুর প্রভাবে সবসময় বাঁ দিক থেকে ডান দিকে। আর এখানে যেটা পশ্চিমা বায়ুর প্রভাবে স্রোতের উদাহরণ দেয়া আছে সেটা হচ্ছে উপসাগরীয় স্রোত। আমি একদম স্রোতগুলো জলের মতো সহজ করে বোঝাবো, সহজ ভাষায় পুরো নোটসটা লেখা আছে। উপসাগরীয় স্রোত মনে রাখবে কি করে, এখানে মেক্সিকো উপসাগরে প্রবেশ করার পরই এটা উপসাগরীয় স্রোত নাম নিয়ে দীর্ঘ আটলান্টিক মহাসাগর জুড়ে বাঁ দিক থেকে ডান দিকে, মানে পশ্চিম থেকে পূর্বে এগিয়ে চলে। এবার দেখো মেরু বায়ুর প্রভাবে আমি বললাম বরফ আচ্ছাদিত। বরফটা যখন যে গোলার্ধে গলে, মানে যখন যে গোলার্ধে সূর্যের অবস্থান থাকে, যখন দক্ষিণায়ন হয় দক্ষিণ গোলার্ধে সূর্যের অবস্থান থাকে, যখন উত্তরায়ণ হয় উত্তর গোলার্ধে সূর্যের অবস্থান থাকে, ফলে মেরু বায়ু প্রভাবিত অঞ্চলে, একদম মেরু অঞ্চলে নাই হোক, মেরু বায়ু প্রভাবিত অঞ্চলের কিছুটা অংশে আমরা দুটি স্রোতের উদাহরণ দেখব, লাব্রাডর স্রোত, বেরিং স্রোত। দুটি স্রোতই আমি কি বলেছি, আয়ন বায়ু প্রভাবিত অঞ্চলের মতো, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে। ফলে এই দুটি স্রোতও কিন্তু পূর্ব থেকে পশ্চিমে। তবে মেরুবায়ু অধ্যুষিত অঞ্চলের বেশিরভাগ অংশই জল জমে বরফে থাকে, এটাও কিন্তু তোমাদেরকে লিখে দিয়েছি। দেখো এই নিরক্ষীয় অঞ্চলে স্রোত কিন্তু পূর্ব থেকে পশ্চিম মুখে। এখানে আটলান্টিক এবং প্রশান্ত দুটো মহাসাগরেই তোমরা একটা প্রতিস্রোত পাবে, মানে এই দুটো জলরাশির মাঝে একটা ক্ষীণ স্রোত উল্টো দিকে প্রবাহিত হয়। সেটা কি কারণে হয়, সেটা পৃথিবীর আবর্তন গতির জন্য। কিন্তু এটা পৃথিবীর একদম মধ্যভাগ, যেখানটা স্ফীত তার পরের অংশে, যেখানটা স্ফীত সেখানে এই দুটোর উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে এই দুটো স্রোতের কথা আমরা কেন বললাম যে ডান দিক থেকে বাঁ দিকে? একদম নিরক্ষীয় অঞ্চল, যেটা ডোলড্রাম শীতল অঞ্চল, সেখানে কিন্তু বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ নেই। বায়ুর পার্শ্ব প্রবাহ মানে পাশ থেকে, এক পাশ থেকে আরেক পাশে, এই যে ডান দিক থেকে বাঁ দিকে, এটা হচ্ছে আয়ন বায়ু প্রভাবিত অঞ্চলে। বোঝা গেল? এবার দ্বিতীয় পয়েন্ট সমুদ্র স্রোতের, সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বল, পৃথিবীর আবর্তন জনিত যে শক্তি বা বল সেটা কোরিওলিস বল। তার জন্য সমুদ্র স্রোতের গতির সঙ্গে সমকোণে এই যে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বল, এটা সমুদ্র স্রোতের গতির সঙ্গে সমকোণে ক্রিয়া করে। এর ফলে ফেরেল সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। তারও উদাহরণ দিয়েছি, উত্তর প্রশান্ত মহাসাগরে উত্তর নিরক্ষীয় স্রোত ডান দিকে বেঁকে যায়, যেমন জাপান বা কুরোশীয় স্রোতের সৃষ্টি হলো। এবারে সমুদ্র জলের উষ্ণতা। তোমরা দেখবে একটা কোনো পাত্রে দুরকম জল, মানে একটা পাত্রের মধ্যেই খুব বেশি উষ্ণ, কম উষ্ণ, মাঝারি উষ্ণ জলকে রাখা যায় না। তারা নিজেদের মধ্যে সাপ্ল হয়ে গিয়ে একই উষ্ণতে, যেহেতু একটা পাত্রে আছে। এবার মহাসাগরগুলোর জল তো, মহাসাগর তো একদম দিগন্ত বিস্তৃত, তার কোনো সীমা নেই। ফলে প্রত্যেকটা জায়গার জলরাশি চাইবে, উষ্ণ অঞ্চলের জলরাশি চাইবে শীতলের দিকে যেতে, শীতলের জলরাশি চাইবে উষ্ণ অঞ্চলের দিকে। টার্গেট একটাই, সমতা বিধান এখানে। তাই সমুদ্র জলের উষ্ণতা কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। সমুদ্র স্রোত কাকে বলে? জলের অনুভূমিক প্রবাহ। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের জন্য সমুদ্র জলের উষ্ণতা ক্রমশ কমতে থাকে, এই জায়গাগুলোর দিকে ক্রমশ কমতে থাকে। আর নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যের লম্ব রশ্মি পড়ে, ফলে সেখানের যে জল সেটা উষ্ণ এবং হালকা হয়।
এই জল বহিঃস্রোত রূপে, এটা উষ্ণ এবং হালকা, বহিঃস্রোত রূপে মানে উপরে উপরে মেরু অঞ্চলের দিকে যেতে চায়, আর মেরু অঞ্চলের জল ভেতরে ভেতরে, সেটা ভারী, ভেতরে ভেতরে অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসতে থাকে। যেহেতু এই জলটা ওদিকে চলে যাচ্ছে, সেই শূন্যতা পূরণের জন্য ভারী জলটা আবার চলে আসছে নিরক্ষীয় অঞ্চলের দিকে। ভারী জলরাশি সবসময় অন্তঃস্রোত রূপে আসে। যেমন উপসাগরীয় উষ্ণ স্রোত নিরক্ষীয় অঞ্চল থেকে সুমেরুর দিকে প্রবাহিত হয়। আবার যদি আমরা ক্যানারি বা ক্যালিফোর্নিয়া স্রোত দেখি, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। মনে হতে পারে যে উপসাগরীয় স্রোত উত্তর আটলান্টিক মহাসাগর বরাবর গেল, তার একটা শাখা সে যখন নরওয়ের পাশ দিয়ে যাচ্ছে, নরওয়ের উপকূল যেখানে বেশ ঠান্ডা হওয়ার কথা, এই উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে বেশ উষ্ণ থাকে তুলনামূলক, মানে যে তুলনায় অক্ষাংশগত অবস্থান তার তুলনায় উষ্ণ থাকে। কার প্রভাবে? এই উপসাগরীয় স্রোতের একটা শাখার প্রভাবে। অথচ এই উপসাগরীয় স্রোতেরই একটা শাখা ক্যানারি স্রোত নামে যখন পর্তুগালের পাশ দিয়ে আসছে, সে কি করে শীতল হতে পারে? এ তো উষ্ণ স্রোতের শাখা, সেটা কিন্তু নয়, সেটা এটা সুমেরু অঞ্চল থেকে এটা অন্তঃস্রোত রূপে ভেতরে ভেতরে আসছে। তোমরা হয়তো আমি বলে যাচ্ছি বুঝতে পারলে না, একটুখানি ম্যাপে দেখিয়ে নি, এগুলো আমি পুরো ডিটেলস আলোচনা করব। দেখো, এই যে উষ্ণ সমুদ্র স্রোত, আমি এটুকু বলতে পারি, আমি সমুদ্র স্রোত পড়ানোর পরে সমুদ্র স্রোত নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। আমি দীর্ঘ 5 বছর ধরে ইউটিউবে ক্লাস করছি, আমার একটা ভিডিওই ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র স্রোত। তোমরা দেখবে যেখানে আমার 200, 300, 500, 1000 ভিউ পেতে মানে মাসের পর মাস, বছরের পর বছর চলে গেছে, সেখানে অলরেডি যেটা আমার মানে ওই সময়কারেরই ভিডিও, সেটাতে 17,000 বা 18,000 ভিউ আছে। আমি এতটা ঠিক চ্যানেল ঘেঁটে দেখি না, তবু আমি দেখেছি যে ওটা আমার তরতরিয়ে এগোচ্ছে, এবং ওখানে প্রচুর কমেন্ট পেয়েছি যে অনেক সহজ করে বোঝানো আছে, সমুদ্র স্রোতটা পুরো ক্লিয়ার হয়ে গেল। অ্যাকচুয়ালি একটু পৃথিবীর কয়েকটা জায়গার, কয়েকটা দেশের কয়েকটা জায়গার নাম যদি একটু ভালো করে জানো, সেটা আমি তোমাদেরকে কিভাবে জানবে সেটাও শিখিয়ে দেবো। একসঙ্গে পুরো পৃথিবীর ম্যাপ যদি তোমাদের মাথায় আজকেই চাপিয়ে দিই, অসম্ভব, পারবে না। যেটা বলছিলাম, এই উপসাগরীয় স্রোত এইভাবে যখন নরওয়ের পাশ দিয়ে চলে গেল, নরওয়ের উপকূলকে কিন্তু উষ্ণ রাখে। আমাদের এটা কোশ্চেন আসে মাধ্যমিকে যে ব্রিটিশ দ্বীপপুঞ্জ, এই যে ব্রিটিশ দ্বীপপুঞ্জের পাশ দিয়েও যাচ্ছে, ফলে তুলনামূলক উষ্ণ রাখছে। আর এই লাব্রাডর, এই লাব্রাডরের পাশ দিয়ে যখন শীতল লাব্রাডর স্রোত আসছে, দেখো একই অক্ষাংশে অবস্থিত, অথচ এই স্থানের উষ্ণতা তুলনামূলক বেশি, এখানে কম, উষ্ণ স্রোতের জন্য। এরই একটা শাখা ক্যানারি স্রোত নামে পর্তুগালের পাশ দিয়ে নেমে আসে। মনে হবে যেন এর শাখা, আসলে এই সুমেরু অঞ্চল থেকে অন্তঃস্রোত রূপে ভেতরে ভেতরে আসে ক্যানারি স্রোত। এবং একইভাবে আটলান্টিক মহাসাগরের এইখান থেকে ক্যালিফোর্নিয়া নামে একটি শীতল স্রোত আসে, যেটির কথাই এখানে বলা হয়েছে। যদি তোমরা বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে বলছি, এই যে আফ্রিকার অংশ আর এই অংশটাতে ইউরোপের অংশ, এইভাবে ক্যানারি স্রোত নেমেছে। আবার যদি ক্যালিফোর্নিয়া স্রোতের কথা বলি, এই যে এই অংশটা ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়ার পাশ দিয়েও নেমেছে। এখানে যেমন ইউরোপের পাশ দিয়ে বললাম ক্যানারি, এই পাশ দিয়ে নেমেছে ক্যালিফোর্নিয়া, শীতল ক্যালিফোর্নিয়া স্রোত। এগুলো কিন্তু সুমেরু থেকে অন্তঃস্রোত রূপে আসছে। তাহলে বোঝা গেল সমুদ্র জলের লবণতা, উষ্ণতার তারতম্য হলেও যেমন দু জায়গায় দুরকম উষ্ণতা হতে পারে না, দু জায়গায় দুরকম লবণতা হতে পারে না। লবণতার তারতম্যেও কিন্তু এক জায়গার লবণতা, ধরো একটা গ্লাসের মধ্যে দুরকম শরবত কি থাকতে পারে, একটা বেশি মিষ্টি একটা কম মিষ্টি। তাহলে এখানে গ্লাস বলতে একটা পাত্র বা একটা আধার বোঝাচ্ছি। একটা মহাসাগরের মধ্যে লবণতা কোথাও কম কোথাও বেশি হতে পারবে না, তারা সবসময় সমতা রাখার জন্য যাবে। সমুদ্রের অধিক লবণাক্ত জল ভারী হওয়ায় সমুদ্রের নিম্নাংশ দিয়ে অন্তঃস্রোত রূপে কম লবণাক্ত হালকা জলের দিকে বয়ে যায়, এবং কম লবণাক্ত জল হালকা হওয়ায় সমুদ্রের উপরের অংশ দিয়ে বহিঃস্রোত রূপে
অধিক লবণাক্ত জলের দিকে প্রবাহিত হয়। যেমন আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্যসাগরের দিকে জলরাশির বহিঃস্রোতের মূল কারণ হচ্ছে লবণতার পার্থক্য। এরপরে সমুদ্র জলের ঘনত্ব, একদম সহজ সরল ভাষায় লেখা আছে, উষ্ণতা, লবণতা, চাপ প্রভৃতির তারতম্যের জন্য সমুদ্র জলের ঘনত্বে তারতম্য ঘটে। কম ঘনত্বে জলরাশি বহিঃস্রোত রূপে অধিক ঘনত্ব অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আবার অধিক ঘনত্বের মানে উষ্ণতার ব্যাপারটাও যা, লবণতার ব্যাপারটাও তাই, ঘনত্বের ব্যাপারটাও তাই। শুধু মনে রাখবে যেটা বেশি ভারী, বেশি শীতল, অধিক ঘনত্বপূর্ণ, সেগুলো ভারী বলে তলার দিকে অন্তঃস্রোত রূপে, যেটা উষ্ণ, যেটা হালকা এবং যেটার কম লবণতা, কম ঘনত্ব, সেটা উপরের দিকে বহিঃস্রোত রূপে যাবে। ব্যাস এইটুকুই মনে রাখা। পূর্ব গ্রিনল্যান্ড স্রোত কিন্তু অন্তঃস্রোত রূপে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এরপরে বরফের গলন। সমুদ্র স্রোত সৃষ্টি সম্পর্কে বরফ গলনের বিষয়টি প্রথম পর্যবেক্ষণ করেন কে? অট্টো প্যাটারসন। বরফের গলনের ফলে সমুদ্রের জলস্তর উত্থিত হচ্ছে, ফলে এই বিপুল জলরাশি স্বল্প জলরাশি সমন্বিত অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে সমুদ্র স্রোতের সৃষ্টি করে। তাহলে বরফের গলনের ফলেও সমুদ্র স্রোত হয়। এরপরে উপকূলের আকৃতি, মানে বলার নয়, এত এত উদাহরণ আছে, কতগুলো বলবো তোমাদেরকে। দেখো, এটা আটলান্টিক মহাসাগর, এদিক দিয়ে শীতল কুমেরু স্রোত যাচ্ছে, আফ্রিকার উপকূলে প্রতিহত হচ্ছে, তাহলে উপকূলের আকৃতি প্রভাবিত করছে। একটা শাখা বেঙ্গুয়েলা স্রোত নামে উপরের দিকে চলে যাচ্ছে এবং একটা শাখা কিন্তু শীতল কুমেরু স্রোত নামে ভারত মহাসাগরে প্রবেশ করলো। এখানেও তাই, এখানেও যে শীতল কুমেরু স্রোত সে দক্ষিণ আমেরিকার উপকূলে প্রতিহত হচ্ছে এবং পেরু বা চিলি স্রোত নাম নিয়ে উপরের দিকে যাচ্ছে। আর একটা শাখা শীতল কুমেরু স্রোত নামে আটলান্টিক মহাসাগরে ঢুকছে। আবার এখানে উত্তর নিরক্ষীয় স্রোত ব্রাজিলের সেন্ট রক অন্তরীপে প্রতিহত হয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে। ফলে যেখানে মহাদেশের অংশ আছে সেখানেই এর উদাহরণ হবে যে উপকূলের আকৃতির জন্য সমুদ্র স্রোতের সৃষ্টি বা সমুদ্র স্রোত একটা নাম নিচ্ছে, নাম নিয়ে সে যেদিক থেকে প্রবাহিত হচ্ছে না হয় ধাক্কা খেলো, তখন দুটো ভাগে ভাগ হয়ে তার মতো করে, অর্থাৎ স্থলভাগের উপরে তো উঠে যেতে পারছে না, যেরকম জায়গা পাচ্ছে সেদিকে প্রবাহিত হচ্ছে। সমুদ্র স্রোতের প্রবাহপথে মহাদেশীয় উপকূল ভাগ বা বদ্বীপ অবস্থান করলে সমুদ্র স্রোত বাধা পেয়ে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়ে এবং নতুন সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তাহলে এটাই ছিল লাস্ট পয়েন্ট। তোমরা সবসময় বলো যে আমার নোটস গুলো খুব সহজ লাগে, একবার পড়লেই হয়ে যায়। দয়া করে সময় নষ্ট করো না, বারে বারে বলছি। তোমরা না বুঝতে পারলে আমাকে বলো, আমি শর্ট ভিডিও করে, তোমরা একটু শর্ট ভিডিও গুলো ফলো করবে, শর্ট ভিডিও করে তোমার কোয়ারিজটা অন্তত পক্ষে পূরণ করব। ফলে কমেন্ট করো, আমি শর্টে তোমাদেরকে বুঝিয়ে দেবো। হয়তো পুরো লং ক্লাস দিতে পারবো না, এক একজনের যদি এক একটা কমেন্ট করো, অনেক কমেন্ট হবে একসঙ্গে, তো এত ক্লাস আমার নিজের পক্ষে, আমার স্কুলের এতগুলো ক্লাস, গলার উপর যথেষ্ট চাপ পড়ে, তার উপরে ইউটিউবে ভিডিও করা, তো আমি শর্টে তোমাদেরকে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আশা করবো একটা লাইক করে দিয়েছো, হাই পয়েন্ট যদি দেখায় অবশ্যই যুক্ত করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে। যেহেতু আমার ফোন নাম্বার সহ এই সমস্ত পিডিএফ গুলো পেতে পারে তোমার বন্ধুরা, তাই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।